ভরা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা, পরিবর্তে তো জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরএফ-এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45, পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর, বদলে যাচ্ছে জীবন ধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসীরে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতেই জলবায়ু প্রতিবেদন। ধান, নদী, খাল, রাখালের চড়ানো গরু আর সোনালী ফসল, কৃষি, কৃষক, এ নিয়েই সোনার বাংলা। সময়ের তালে তাল মিলিয়ে কৃষির আধুনিকতা আর নতুন নতুন জাত, সেই সাথে সময় উপযোগী চাষাবাদ পদ্ধতি, এ নিয়েই এগিয়ে যাচ্ছে কৃষি। কম জমি, কম পুঁজি ও কম খরচে সমন্বিত চাষাবাদ করে কৃষক অধিক লাভবান হচ্ছে। একই জমিতে একাধিক ফসল উৎপাদন করাকেই সমন্বিত চাষাবাদ বলে। যেমন ধানের আইলে সবজি চাষ, ধান খেতে মাছ চাষ, মাছের ঘেরে মাচা করে হাঁস মুরগি পালন। কৃষি ও কৃষকের উন্নতি আর অধিক ফসল উৎপাদনে সমন্বিত চাষাবাদ ব্যবস্থা সময় উপযোগী, যা কৃষকের মনে জুগিয়েছে আশার নতুন স্বপ্ন। মিশ্র চাষাবাদ অনেকেই করে এবং বিগত দিনে যারা করছে তারা অনেকেই লাভবান হয়েছে। দেখা গেছে যে পুকুরে একদিকে মাছ চাষ করছে, উপরে মাছ দিয়ে মুরগি চাষ করতেছে, সেখানে ওই যে মুরগির খাবারটা খেয়ে যে মলটা ত্যাগ করে ওইটাই খাই মাছ অনেক পুষ্টি হয় এবং সে মাছটা আবার বাজার বিক্রি হয়, তাতে আর বাড়তি খাবার তার দেওয়া লাগে না।
তারপর দেখা যাচ্ছে সবজি চাষ, অনেকেই মাঠে ধানের ভিতরে আইল দিয়ে যায়, ওই আইলে আইলে সিমের বিচি বপন করলে ওখানে পর্যাপ্ত সিম পাওয়া যায়। এভাবে আমাদের দেশে মিশ্র চাষ করে মানুষের ভাগ্য অনেকটা উন্নতি হয়েছে, এর বহু প্রমাণ আছে এবং এটা ভালো, ভবিষ্যতে হয়তো আরো এর প্রসার ঘটবে। সমন্বিত চাষাবাদ করার ক্ষেত্রে লক্ষণীয় অনেক বিষয় রয়েছে। কৃষকদের এ বিষয়ে জানতে হবে লাভ সম্পর্কে। কৃষক হলো এই মাটির আপন সন্তান, মাটি চষে ফসল ফলায় করে অন্নদান রে। শোনো শোনো দেশবাসী রে, রোদে পুড়ে জলে ভিজে করে তারা কাজ, পুকুরে মাছ মাঠে ফসল দেখিতে বাহার রে। শোনো শোনো দেশবাসী রে, অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষক আলাদা আলাদা জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করছে আগে থেকেই, যার ফলে তাকে আলাদা জায়গায় অধিক সময় দিতে হচ্ছে, পরিচর্যা ও দেখাশোনার জন্য বাড়তি সময় দিতে হচ্ছে। অল্প জমিতে বেশি ফসল পেতে সমন্বিত চাষাবাদ উপযোগী। সমন্বিত চাষাবাদকে মিশ্র চাষাবাদও বলা হয়। আইসিএম বা সমন্বিত ফসল ব্যবস্থাপনার মাধ্যমে এ চাষাবাদ করা হয়। সমন্বিত চাষাবাদের আওতায় রয়েছে সবজি চাষ, মাছ চাষ, ধান ও হাঁস মুরগি পালন। সবজি চাষ করো এখন থেকে, ধানের জমিতে ছোট পুকুর কেটে বৃষ্টির পানি ধরে রেখে ঘেরের বেড়ি বাঁধে বছর ব্যাপী। সবজি চাষ করো এখন থেকে, ঝুঁকি মোকাবেলা অভিযোজন কলা কৌশল বড় প্রয়োজন, বড় প্রয়োজন। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। সিসিআরআইপি প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দিবস পালন করা হয়। এসব দিবস পালনের মধ্যে রয়েছে দুর্যোগ প্রস্তুতি দিবস। এ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। আপনারা জানেন যে সিসিআরআইপি প্রকল্পের সাইক্লোন সেন্টার নির্মাণ, এটা একটা বড় ধরনের বড় প্রকল্প, যেটা কেএফডব্লিউ জার্মান একটা ব্যাংক আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। এবং আপনার দিবস, যেটা এই দিবসগুলো সরকারিভাবে যে দিবস ঘোষিত আছে, মনে করেন যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, এটা মূলত গেলবারের মার্চের 10 তারিখে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল, আমরা করেছি এবং প্রতি বছরই আমরা এটা করব। সেভাবেই আমরা যতদিন এই প্রকল্প আছে সেভাবে এই দিবসগুলো ধরা থাকে। আর দুর্যোগ আসার আগে তাদের যে প্রস্তুতিগুলো থাকে তার উপরে আমরা যে আগে প্রশিক্ষণ দিয়ে থাকি, সেই প্রশিক্ষণেরই আবার
পূর্ণ প্রশিক্ষণ রিফ্রেশমেন্ট ট্রেনিং যেটাকে যদি বলা হয়, সেইখানে তারা তাদের মনে আছে কতটুকু একটু স্মরণ করাই দেওয়া। তো এটাও আমাদের এইখানে ধরা আছে, যেটা হলো অক্টোবর নভেম্বরের দিকে আমরা এটা করে থাকি। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে সমন্বিত চাষাবাদের সুবিধা নিয়ে একটি নাটক। বেড়াটার মধ্যে ঘরেই থাকতে চায় না, এদিকে পোলাটায় রাগারাগি হয়েছে, ঘরে ঘরে বাইরে যে কম মেদানি বই রয়েছে, হ্যাঁ কেরা জানে। কি হয়েছে এত চেতাচেতি হরকা? সারাদিন খালি কাউ কাউ কাউ। থামো, পোলাটায় রাগারাগি হয়েছে, কম মেদানি বই রয়েছে, হ্যাঁ কেটা জানে। কে ওর সমস্যা কি? পেটে ব্যথা না পাতলা পায়খানা? তোমার ধান মোর পোলার এত পেট নরম হয় না। কি মোর পেট নরম? রাঁধতে পারো না ঠিক মতো? আর দুয়ে রাঁধতো জীবনে? মুই আর দুইয়েই রান্ধি, তুমি বাজারে কোনে ফরমালিন দেওয়া তা না, হেয়ে খাইয়েই তো ছোড়ে। আর মুনাতায় সাথে দেই হাক পাতা কৌদুলাও ঝোলে দিতে পারো না, আলিশ সে কমের জানি। এবারটা জাগা নাই দিমু কমবে তোর মাথায়, যে জাগা সাথে এক পদি তো দিয়ে শেষ। ও আব্বা ও মা তোমরা থামো, কেরে লইছি দেহ। হ্যারে শুনছি গান গাইতে গাইতে যায়, হ্যারে হেইতে লইছি মগো বাড়ি। অনিশ্চিত পোলাটা একটা মানুষ লইছে, তা উনি কেডা? হ্যারে শুনছি গান গাইতে গাইতে যায়, হেইতে হ্যারে লইছি। এই তুমি এখন ঘরে যাও যাও যাও। তা আপনি কি গান গান মগো গ্রামে? কে গান না পুঁথি পুঁথি পাঠ করি, শহরে গ্রামে এমএ সেমে ঘোরাঘুরি করি। আজগো বিয়েলে আমনগো গ্রামে আমার পুঁথির আসর আছে, যাইতেছিলাম এই দিক দিয়া পুঁথির সুর কইয়া, আপনার পোলায় জোর কইরা আইলো লইয়া। তা বিকেলে যাইবেন তো? আচ্ছা তাহলে আমি আসি। সবাই থামেন, সবাই থামেন, পুঁথি পড়বে। সবাই একটু থামেন, চুপ করে বসেন, পুঁথি শুরু করি। আমার পুঁথির বিষয় হলো সমন্বিত চাষাবাদ। এটা আবার কি? শুনলেই বুঝতে পারবেন। শোনেন তাহলে, সবাই চুপ করে থাকেন কিন্তু। আরে আয় 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 আয়, কৃষি ও কৃষকের আছে রে ভাই জমি, সোনার ফসল তাদের কাছে সোনার চেয়ে দামি। বাবা জমিতে অধিক ফসল চাষ করা যার কাম, সমন্বিত চাষাবাদ হচ্ছে যে তার নাম। বাবা আরে আয় 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 আয়, ধানের খেতে রাইলে রে ভাই করো সবজি চাষ, মাছের ঘেরে মুরগি পালন করো 12 মাস, হাঁসও পালন করতে পারো কোনো মানা নাই, ঘেরে রাইলে সবজি চাষও কোনো জুরি না। বিষয়টা একটু বুঝো এখন। এই কথা, বিষয়টা হইল গিয়া কম জমি কম পুঁজি ও কম খরচে সমন্বিত চাষাবাদ করে কৃষক অধিক লাভবান হচ্ছে। একই জমিতে একাধিক ফসল উৎপাদন করাকেই সমন্বিত চাষাবাদ বলে। যেমন ধরেন
ধানের আইলে সবজি চাষ, ধান ক্ষেতের মাছ চাষ, মাছের ঘেরে মাছা করে হাঁস মুরগি পালন। তো ব্যাপারটা হয়েছে কি শোনেন, আগের দিনে কৃষকেরা আলাদা আলাদা জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করছে, যার ফলে তাদের আলাদা আলাদা জায়গায় অধিক সময় দিতে হচ্ছে, পরিচর্যা করতে হইতেছে, দেখাশোনা করার জন্য বাড়তি সময় দিতে হইতেছে। অল্প জমিতে বেশি ফসল পাইতে সমন্বিত চাষাবাদ খুবই উপযোগী। সমন্বিত চাষাবাদকে মিশ্র চাষাবাদও কিন্তু বলা যায়, বুঝতে পারছেন ভাই? সব ওইখানে যেহেতু 2-3টা মিলেন যায়, হয়তো মিশ্র হয়ে যায়। ব্যাপারটা খুবই মজা লাগলো। আমার তো ঘের আছে, তাহলে হাঁস মুরগি চাষ লগে থাকবে মাছ। এই তো আপনি বিষয়টা বুঝতে পারছেন, খুবই ভালো কথা। সমন্বিত চাষাবাদে জমি কম লাগে, যার জমি নাই সেও আবাদ করতে পারে একই জমিতে ভিন্ন ফসল। তবে চাষাবাদের নিয়ম ও সময় অনুযায়ী জেনে বুঝে তারপর লাগাতে হবে। কি বুঝলেন ভাই? যদি না বুঝি সেকালে কে আরে খুঁজি। কৃষি অফিস আছে আপনাদের এলাকায়, উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, যাবেন তার কাছে। তো ভালো কথা শুনলাম, ভালো বুদ্ধি শুনলাম ভাই। আবার শুরু হবে নাই তোমরা? আরে আয় 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 আয়, কৃষি ও কৃষকের আছে রে ভাই জমি, সোনার ফসল তাদের কাছে সোনার চেয়ে দামি। বাবা, জমিতে অধিক ফসল চাষ করা যার কাম, সমন্বিত চাষাবাদ হচ্ছে যে তার নাম। আরে আয় 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 আয়, ধানের খেতে রাইলে রে ভাই করো সবজি চাষ, মাছের ঘেরে মুরগি পালন করো 12 মাস, হাঁসও পালন করতে পারো কোনো মানা নাই, ঘেরে রাইলে সবজি চাষও কোনো জুরি না। শ্রোতা বন্ধুরা শুনলেন সমন্বিত চাষাবাদের সুবিধা নিয়ে একটি নাটক। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। তাই হোক যত জলবায়ু পরিবর্তন, আমরা বাঁচব, আমরা বাঁচাবো, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে আছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ। প্রায় বছরই তারা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের কবলে পড়ে ক্ষতির সম্মুখীন হয়। বিনষ্ট হয় প্রাণ, ঘরবাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু, বেড়ি বাঁধ সহ অন্যান্য সম্পদ। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে চাই ব্যাপক সচেতনতা। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয়, এর জন্য ব্যবহার করতে হবে জলবায়ু পরিবর্তনশীল ও অভিযোজিত আধুনিক কৃষি প্রযুক্তি। আসুন সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে আনি। বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। উপকূলের কথা অনুষ্ঠানের অক্টোবর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় সমন্বিত চাষাবাদ। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা। বিষয় সমন্বিত চাষাবাদ। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা, প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 অক্টোবর 2016।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, ধান খেতে রাইলে কি চাষ করা যায়? অপশন এ সবজি, অপশন বি রেন্ট্রি গাছ। কুইজটি আবার শুনুন। ধান খেতে রাইলে কি চাষ করা যায়? অপশন এ সবজি, অপশন বি রেন্ট্রি গাছ। উত্তর পাঠাবেন 15 অক্টোবর 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপরে কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন রায়ের তবকের সুরমা। গত সপ্তাহের কুইজ ছিল পেয়ারায় কোন ধরনের ভিটামিন রয়েছে, যার সঠিক উত্তর ছিল ভিটামিন সি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃ প্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃ প্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, আজকের উপকূলের কথা অনুষ্ঠানের আলোচনা পর্বের বিষয় এবং আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সমন্বিত চাষাবাদ অথবা মিশ্র চাষাবাদ। এই বিষয়টি নিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বরগুনা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান। আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে, উপস্থিত এই মুহূর্তে যারা লোকবেতার শুনছেন প্রত্যেককে। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানটিতে যুক্ত হতে পারবেন SMS এর মাধ্যমে এবং সেই সাথে ফোন করেও প্রশ্ন করতে পারবেন আজকের বিষয়টি নিয়ে। SMS অথবা ফোন করার জন্য আপনারা যে নম্বরটি ব্যবহার করবেন সেটি হচ্ছে 01782973478। আবারও বলছি 01782973478 নম্বরে ফোন করে সরাসরি যুক্ত হন আমাদের সাথে। শ্রোতা বন্ধুরা, আমরা দেরি না চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছি আমি ইমরান হোসেন। আমরা প্রথমেই বলেছি যে আমরা সমন্বিত চাষাবাদ এই বিষয়টি নিয়ে কথা বলবো, যেটিকে মিশ্র চাষাবাদও বলা হয়। আর আমাদের প্রথম পর্বে যে অনুষ্ঠানটি সেই জায়গায় এটি নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং আরো ভালো করে এই বিষয়টিকে তুলে ধরার জন্য আমাদের আলোচনা পর্বে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শুরুতেই জানতে চাইব সমন্বিত চাষাবাদ বলতে আমরা কি বুঝব? ধন্যবাদ। সমন্বিত চাষাবাদ বলতে আমরা যেটা বুঝব সেটা হলো একটি প্রধান ফসলকে কেন্দ্র করে বা একটি প্রধান ফসলের পাশাপাশি আরো একাধিক ফসলের চাষ করা। জি, এক্ষেত্রে আমি যে প্রধান ফসলটি চাষ করব
বা প্রধান ফসলটি উৎপাদন করবে, পাশাপাশি ফসলটি যেন তার জন্য ক্ষতির কারণ না হয়, এই বিষয়টা আমাকে নজরে রাখতে হবে এবং বিবেচনায় রাখতে হবে। তো এক্ষেত্রে আমাদের বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকাগুলোতে যদি আউশ মৌসুমে হয়, সেক্ষেত্রে ধানের জমিতে পাশাপাশি আইলে শাকসবজি চাষ করা যেতে পারে। জি, অর্থাৎ কি কি ফসল সমন্বিতভাবে আমরা চাষ করতে পারবো এবং কি কি পদ্ধতি পারবো সেটি নিয়ে আমরা শুনছি। আচ্ছা, তাহলে সেটা এরকম স্পেসিফিক বলতে গেলে সেটা হলো ধানের জমিতে মাছ চাষ, জি, ধানের জমিতে সবজি চাষ, জি, একই জমিতে ফসল, মাছ এবং গোখাদ্যের চাষ, এটিও হতে পারে। যেরকম যদি বড় ধানের জমিতে আইলে রঙিন জাতীয় সবজি লাগানো হয়, যেরকম সিম, পাশাপাশি ধান চাষ করা হবে, তাহলে এক্ষেত্রে উপকারী পোকামাকড় গুলা এই সবজি ক্ষেতের বসবাস করবে এবং পরবর্তীতে পোকামাকড় দমনের জন্য সে কাজ করবে। এছাড়া মাছ ধানের জমিতে যদি মাছ চাষের কথা চিন্তা করা হয়, যেমন ধানের চারা অবস্থা থেকে কায়স্থর পর্যন্ত, বিশেষ করে ফুল ফোটার পর্যন্তই পানি ধরে রাখতে হয় সর্বোচ্চ পরিমাণে। এই স্বল্পমেয়াদী জীবনকালীন মাছ যেমন সরপুঁটি, তেলাপিয়া, এই সমস্ত মাছের চাষ করা যেতে পারে। এই ক্ষেত্রে জমিতে একটা নিচু ডোবার মতো রাখতে হবে যেন মাছগুলো এখানে আশ্রয় নিতে পারে। অর্থাৎ একটা সময় কিন্তু আমার সেই ফসল শেষ হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে কারোই ক্ষতিগ্রস্ত না। এবং এটি আরেকটি ক্ষেত্রে মানে উপযোগী, সেটা হচ্ছে আমি সারা ক্ষেত ব্যবহার করে তো আমি এর মাছ ধরতে পারবো না, সংগ্রহ করতে পারবো না। জায়গা যদি নিচু থাকে সেখানে মাছটা অবস্থান করবে, মাছ এসে অবস্থান করবে এবং সেখান থেকে আমি পাশাপাশি একটা সমন্বিত চাষ হলো একই জমিতে আমি ফসল হিসেবে ধান চাষ করলাম, জমিতে মাছের চাষ করলাম, আইলে আমি গোখাদ্যের জন্য গাছ, যেমন অনেকেই এক্ষেত্রে গবাদি পশুর উপযোগী ধনচা, মান্দার, ইপিল এগুলো লাগায়। শুকনো জমি হলে এটা করা যেতে পারে। পাশাপাশি যদি মাছের জন্য অনেক মাছ সাধারণত সরপুঁটি জাতীয়, এরা ক্ষুদি পানা অন্যান্য যেহেতু খায়, তো সেহেতু এরা পুরোপুরি ভাবে এটা চাষ করা যেতে পারে। পাশাপাশি ধানের কোনো ক্ষতি হয় না। এটা অনেক সময় মাছের সাথে হাঁস চাষও যেটা করে, এটা ওই সমন্বিত চাষের মধ্যেই পড়ে। এটা এক্ষেত্রে হাঁস আগাছা দমন করে এবং তার পায়খানা বা বর্জ্য পদার্থ জৈব সার হিসেবে জমিতে ব্যবহৃত। এটি হাঁস হচ্ছে আমাদের খেতেও ব্যবহার সেক্ষেত্রে কিন্তু সতর্কতামূলক বিষয় বিবেচনা রাখতে হয়। এটি আসলে প্রযোজ্য ক্ষেত্রে যে আসলে আমার কোন সময়টা এটিকে আমি সেখানে ছেড়ে দেব, এটি একটি বিষয়। আর এটি আমার মনে হয় আধুনিকতার একদমই মানে খুব মানে কাছের পর্যায়ে একটি ধানের ক্ষেতে আমাদের হাঁস চাষ, যেহেতু আমাদের জমির পরিমাণ কম, জমির পরিমাণ কমছে, সেহেতু আমাকে জমি তো একতলা আর দুইতলা করা যাবে না। সেক্ষেত্রে একই জমিতে বছরে একাধিক ফসলের পাশাপাশি মিশ্র ফসল বা মিশ্র পদ্ধতিতে ফসল উৎপাদন, পাশাপাশি খাবারের এক কথায় খাবার পরিমাণটা বাড়ানো এবং বহু ধরনের, এটাই হলো মূল উদ্দেশ্য। মিশ্র চাষের এটাই আসল প্রধান উদ্দেশ্য। নেপালে আচ্ছা, আমাদের যে ধানের ক্ষেত্রে রয়েছে সেখানে হাঁস চাষ এটি খুবই মানে এখন হয়ে উঠছে। এটা একটা যুগোপযোগী পদ্ধতি। এক্ষেত্রে সতর্কতা হলো চারা লাগানোর কমপক্ষে 15 দিনের মধ্যে হাঁস ছেড়ে দেওয়া যাবে না এবং কায়স্থ আসার পর অবশ্যই ছেড়ে দেওয়া যাবে না, কারণ আগে ছাড়া হইলে হাঁসটা সাথে গাছ উল্টে যাবে, নষ্ট হয়ে যাবে। থোর আসার পর ব্যবহৃত হলে পরাগায়ন বাধাগ্রস্ত হয়ে তারপরে ধান খাবার হিসেবে হাঁস ব্যবহার করবে। এবং এটি কিন্তু অন্য আরেকটি সুবিধা হচ্ছে কৃষককে আলাদা করে ওখানে নিড়ানি দিতে হবে না, আলাদা নিড়ানি দিতে হবে না, কীটনাশক দেওয়ার প্রয়োজন হবে না, বিপিএইচ বা অন্যান্য কাণ্ড খাদক এই সমস্ত পোকা যারা আছে, শোষক পোকা আছে, এগুলো হাঁস খাবার হিসেবে ব্যবহার করবে। ধানের ক্ষেতের আইল, বিশেষ করে আমাদের স্থানীয় ভাষায় কৃষক আপনারা যারা এখন আমাদেরকে শুনছেন, আপনারা এটিকে বরগুনা কিংবা বরিশালের ভাষায় বলে থাকেন ইট। তো সেই ইট যেটি, এবং এখন দেখা যাচ্ছে যে সেই আগের মতো আমার এই যে দুই জমির মাঝখানের যে আমার মানে যেটি অর্থাৎ
ইর ওনারা ব্যবহার করেন, সেটি কিন্তু অনেকটা পুরোপুরি এবং প্রস্থে খুব বড় করেই করেন। তো এটি করার ক্ষেত্রে দেখা গেছে ওখানে যে জায়গাটা উনি নিচ্ছেন বা নষ্ট হচ্ছেন, সেখানে যদি আমরা সবজি চাষ না করি বা অন্য কোনো কিছু ব্যবহার না, সেটি খালি থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বিশেষ করে যেটি কম ছড়ায়, যেমন সিম চাষ করা যেতে পারে, আমাদের যে ঢেঁড়স, আইলে রঙিন শাকসবজি জাতীয় গাছ লাগানো হলে উপকারী পোকামাকড় সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ধুনচা চাষ করা হলে একদিকে শেষে ধুনচা পাওয়া যায়, কাঠি পাওয়া যায়, গরুর খাদ্য হিসেবে বীজ পাওয়া যায়, পাতা ঝরলে জমিতে জৈব সার হিসেবে সেটা ব্যবহৃত হয়। এমনকি জমিতে পার্সিং করা বলতে যেটা বোঝায় ফিঙ্গে বা অন্যান্য পাখি বসানোর ব্যবস্থা করা প্রাকৃতিক ভাবে হয়ে যায়। এক্ষেত্রে মাজরা সহ অন্যান্য কীড়াজাতীয় যারা পোকা গাছের ক্ষতি করে এগুলা পাখি খায়, তাতে পরিবেশের যেরকম ভারসাম্য রক্ষা পায়, ফসলের জমিতে পোকামাকড় আক্রমণ হ্রাস পায়, উৎপাদন খরচ কম হয়। আমি উদাহরণ হিসেবে যদি বলতে পারি, আমাদের যেটিকে ঢেঁড়স গাছকে যদি বলি, সেটি কিন্তু খুব বেশি বড় হয় না, খুব বেশি শাখা প্রশাখা নেই। এটি যদি আপনার আইলে দিয়ে দেওয়া যায় এবং কিছু কিছু মানে কিছু দূর পর পর পর, এটা শুধুমাত্র খরিফ মৌসুমের জন্য প্রযোজ্য। এটা একটু বিষয় গুরুত্বপূর্ণ হলো খরিফ মৌসুমে এটা প্রযোজ্য। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। আপনারা জানেন এই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি, যেটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বাস্তবায়ন করছে। এবং এই প্রকল্পের সাথেই আরও একটি উল্লেখযোগ্য কার্যক্রম যুক্ত করা হয়েছে, যেটি রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই, এবং এই আরআরআই বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস, যে কম্পোনেন্টের মাধ্যমে অর্থাৎ আরআরআই কম্পোনেন্টের মাধ্যমে আমাদের লোকবেতার উপকূলীয় আরো 4টি রেডিও এটির সাথে সংযুক্ত রয়েছে, এবং যেটির মধ্য দিয়ে এবং মাধ্যমেই আমাদের এই উপকূলের কথা অনুষ্ঠানটি। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন ইন পর্ব শুনছেন, অর্থাৎ একটি লাইভ টক শো, যেখানে আমরা আজকে সমন্বিত চাষাবাদ অর্থাৎ মিশ্র চাষাবাদ নিয়ে কথা বলছি। আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন মোহাম্মদ মাকসুদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, বরগুনা সদর, বরগুনা। আমরা বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করছি এবং বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে জিনিসটা কি মূলত এবং এটি কেন দরকার আমাদের, এবং এটি কেন আমাদের জন্য এখন প্রয়োজন, বিশেষ করে অভিযোজনের ক্ষেত্রে, যেহেতু জলবায়ু পরিবর্তনে আমাদের দিন দিন বিপদ বাড়ছে। আমাদের ফসল এবং ফসলি জমি এবং আমরা আমাদের কার্যকলাপ সবকিছুই এটি বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে। সেটির ক্ষেত্রে প্রয়োজনীয়তার জায়গায় আমরা অভিযোজন প্রক্রিয়াটা অবশ্যই গ্রহণ করব এবং করতে হবে সেটি নিয়ে। এটি নিয়ে আমরা পরবর্তী আলোচনায় যেতে চাইব যে আমরা শুনলাম ধানের ক্ষেত্রে সবজি চাষ করা যায় এবং অন্যান্য বিষয়গুলো সবজি চাষ করা যায়। সেক্ষেত্রে সময় অনুযায়ী জাত এবং সবজি বাছাই কিংবা কোন সবজিটি আমি লাগাবো বা কোনটি আমি প্রয়োগ করবো, যেটি একটু আগে বলছিলেন যে ঢেঁড়স শুধুমাত্র খরিফের জন্য, যে আমার ধানটি উঠে গেল কিন্তু আমি যেটি লাগালাম সেটি আসলে স্থায়ীভাবে রয়ে গেল। এটা খুবই গুরুত্বপূর্ণ। সমন্বিত চাষের ক্ষেত্রে এটি প্রধান বিবেচ্য বিষয়, ফসলের জীবনকালের সাথে সমন্বয় করে মিশ্র ফসলগুলা নির্ধারিত করা। যেরকম ধান চাষের সাথে আমি আইলের, বরবটি, সিম এই নির্বাচন করা যেতে পারে, কারণ এক্ষেত্রে ধান তোলার পরেও যেহেতু একটি মাছা জাতীয় সবজি বা লতানো সবজি, এটা উপরের দিকে থাকবে, গাছে অথবা কোনো বাউনির সাথে এরা থাকবে, সেহেতু ফসল তোলার পরেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এবং এগুলোর জীবনকালও কম, মোটামুটি 30 থেকে 40 দিনের মধ্যেই ফল আসে। বর্তমানে সিমের 40 দিনের জাতও আমাদের বর্তমান বাজারে আছে, এবং বরবটিরও অনেকগুলো জাত আছে যেগুলো 40 থেকে 45 দিনের ফল আসে লাগান পরবর্তী সময়। অন্যদিকে আমরা বলছিলাম মাছের কথা এবং মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরছিলাম যে আমাদের ফসলের জমিতে মাছ চাষ।
এটি আসলে স্থায়িত্ব, যেহেতু আসলে পানি কতটুকু সময় আমাদের ফসলে থাকে এটা একটা বিবেচ্য বিষয়, এবং আমি কোন সময়টাতে এটি দিতে পারবো, কোন মাছ আমার ওই সময়ের মধ্যে আমি তুলতে পারবো, এটি আমি আলোচনা শুরুতেই বলেছি, যেহেতু ধানের জীবনকালের অল্প একটি সময় এটা চাষ করা যায়, যেরকম ধানের চারা লাগানোর পর যদি বড় মৌসুমে সবচেয়ে উল্লেখযোগ্য আমন মৌসুমে ওটা করা যেতে পারে। এই ক্ষেত্রে ধানের চারা লাগানোর 10 থেকে কমপক্ষে 15 দিন পরে জমিতে এই হাঁস হলে সেটা করতে হবে। কিন্তু ধান যদি মাছ চাষ, মাছ চারা রোপণের সাথে সাথেই করা যেতে পারে। এক্ষেত্রে যেহেতু আমাদের ধান কাস্থর আসার পর যখন দুধ পরিস্থিতি হয়, দানা হয়, মিল্ক স্টেজ শেষে আমাদেরকে ধান পানি থাকলে পাকে না, সেই জন্য জমি শুকিয়ে নিতে হয়। এই জন্য মোটামুটি এক্ষেত্রে সময়টা 3 মাস এর মতো হয়। যদি 150 দিনের জীবনকাল হয় 90 থেকে 100, সেক্ষেত্রে আমাকে এরকম স্বল্প মেয়াদী যে সরপুটি এবং তেলাপিয়া এই জাতের নির্বাচন করতে হবে। যে সমস্ত মাছ 4 মাস 5 মাস দেয় সেগুলো নির্বাচন করলে বাণিজ্যিকভাবে লাভজনক হওয়া যাবে না। অন্যদিক থেকে সমন্বিত চাষের আমরা এই একটা দিকে একটু বেশি আলোচনা করলাম, অন্যদিকে আমরা যদি একটু যাই, যে আমরা আমাদের মাছের যে ঘের রয়েছে, ঘেরের পুকুরের মধ্যে বা পানির উপরে আমি মাচা করে মুরগি চাষ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে মাচায় সবজি এবং হাঁস মুরগি চাষ করা যেতে পারে, নিচে মাছ চাষ করা যেতে পারে। এক্ষেত্রে আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাখতে হবে, পোল্ট্রির বিষটা সবসময় অ্যামোনিয়া ভরপুর, সেক্ষেত্রে একটা কম পরিমাণে যেন পানিতে পড়ে সরাসরি। পাঙ্গাস মাছের ক্ষেত্রে সরাসরি মাছ গ্রহণ করে, কিন্তু অন্যান্য মাছের ক্ষেত্রে এটা অনেক সময় পুকুরের তলায় অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, যেটা মাছের মরক রোগের কারণ হিসেবে কাজ করতে পারে। আমরা বুঝতে পারি সেটির ক্ষেত্রে আমার মাছ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি সেখানে কোন মুরগি চাষ করবো, সরাসরি বর্জ্য পদার্থ যেন পানিতে কম পড়ে বা পড়ে না, প্রয়োজন একটু শুকানোর পরে পড়লে এক্ষেত্রে ভালো হয় এবং মাছের রোগ ব্যাধিও কম হয়। আর যেহেতু মুরগির পাশাপাশি মাছের উপরে, ঘেরের উপরে মাচা দেওয়া যায়, কিছু লতা জাতীয় শাকসবজিও চাষ করা যায়, এটাও করা যায়। মুরগির হচ্ছে যে আমার খামারের যে চালা, সেখানে কুমড়ো জাতীয় শাকসবজি চাষ করা যেতে পারে। আরেকটি ক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে আমাদের মাছের ঘেরের যে আইল রয়েছে, ঘেরের আইলে সবজি চাষ, এটিও কিন্তু সমন্বিত অংশটা আমরা আলোচনা করেছি। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের এই উপকূলের কথা অনুষ্ঠানের আজকের আলোচনা পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা হচ্ছে, আশা করি সেই বিষয়টি আপনারা ইতিমধ্যে আমাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা বেশ কিছু ফোন কল পেয়েছিলাম, আমরা আলোচনার জন্য নিতে পারিনি, 2-1টা ফোন আমরা নেয়ার ফলেও আবার পরে কেটে গিয়েছে, যে কোনো আমরা কথা বলতে পারিনি। আমরা 2-একটা SMS পেয়েছি, একটু এই মুহূর্তে পড়ে নিচ্ছি। আমাদেরকে SMS করেছেন এম সগির মোহাম্মদ তালতলি থেকে, এবং তাকে ধন্যবাদ জানাই, এবং তিনি বলেছেন যে এটির ক্ষেত্রে আমরা যে সমন্বিত চাষটি করব, এটি তার একটি জানতে চাওয়া, যে সমন্বিত চাষাবাদের ক্ষেত্রে আমাকে যে আমি যেটার সাথে যেটা নির্বাচন করব সেটির জাত নির্বাচন অথবা সময় নির্বাচন, যেটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেই বিষয়টি নিয়ে আপনি জানতে চেয়েছেন। এবং এটি আমরা বারবার এর আগে আলোচনা করেছি যে সময়কে বিবেচনায় রেখে এবং দুটোর যে মানে কি বলে সম্পর্ক, অর্থাৎ তার ফলন ওঠার সম্পর্ক, সেটিকে মাথায় রেখে এটি করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদেরকে মনি কুইজের উত্তর দিয়েছেন, তাকে কুইজের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমাদের সাথে আসলাম গাজী কুইজের উত্তর দিয়েছেন, কুইজের উত্তর দিয়ে আমাদের সাথে রয়েছেন জান্নাতুল ফিরদৌসী, ধন্যবাদ জানাই আপনারা যারা আমাদের সাথে রয়েছেন। সবশেষ এসে আমরা একসাথে জানতে চাইব যে বরগুনায় সমন্বিত চাষাবাদ হচ্ছে এবং সেটি এখন কোন পর্যায়ে রয়েছে, একই সাথে কৃষকের মধ্যে এটি আরো ছড়িয়ে দেওয়া উচিত এবং এটির মানে মাত্রা আরো বাড়ানো উচিত কৃষকদের উন্নয়নে, আমাদের কৃষির সম্প্রসারণে। ভৌগোলিকভাবে বরগুনা সদর উপজেলা জোয়ার ভাটা প্রবণ এলাকা, সেহেতু এখানে প্রাকৃতিকভাবেই কৃষকরা মোটামুটি সচেতন হওয়ার মাধ্যমে মিশ্র চাষ এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বরগুনা সদরের বুড়িচর, কেওড়াবনিয়া, তারপরে ফুলঝুরি, পাশাপাশি 9 নং এম্বালিতলি ইউনিয়ন,
5 নং আলাপাতা, এই সমস্ত এলাকায় যেটাকে বলে সর্জন পদ্ধতি, এক্ষেত্রে উঁচু ভিটি তৈরি করা হয় এবং আইল তৈরি করে মাঝখানে মাছ চাষ করা হয় এবং দুই পাশে ঘের হিসাবে ব্যবহার করে উপরে মাচা দিয়ে লতা জাতীয় সবজি চাষ করা হয় এবং বরাবর ঘেরের উপরে দাঁড়ানো শাকসবজি চাষাবাদ করা হয়। একসাথে 3 ধরনের ফসল আবাদ আমাদের বরগুনা এটা এখন প্রায় জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও অনেকেই খামারের কোন কর্নারে বা ঘেরের কর্নারে পোল্ট্রি পালন শুরু করেছেন, ব্রয়লার মুরগি, অনেকে কক, পাশাপাশি যেহেতু একসাথে মাছ চাষ, মাছের আচারের চাষ এবং হাঁস মুরগির চাষ এবং শাকসবজি চাষাবাদ করছেন। এটা আমাদের বরগুনা সদর উপজেলার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আশা করি সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরাসরি প্রচেষ্টায় কৃষকদের মোটিভেশনের মাধ্যমে এর পরিধিটা আরো বাড়ানোর কাজ এগিয়ে চলে। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্বের শেষে চলে এসেছি। আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন মোহাম্মদ মাকসুদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, বরগুনা সদর, বরগুনা। তার মুখ থেকে আজকের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কথা। আমরা শেষ মুহূর্তে তাকে ধন্যবাদ জানাই এবং তার ধন্যবাদও আমরা শুনবো এবং সেই সাথে কৃষকদের জন্য এই সময়ে তার যেটি কোনো মেসেজ, বার্তা, তথ্য দেওয়ার থাকে সেটি আমরা শুনবো। কৃষক ভাইদের জন্য এই মুহূর্তের আমাদের মেসেজ হচ্ছে, দ্রুত আপনারা জমিতে শেষ ইউরিয়া সারের উপপ্রয়োগ করে ফেলুন এবং আপনার এলাকায় পাশাপাশি যে সমস্ত কৃষক এখনো জমিতে ইউরিয়া সার প্রয়োগ করেন নাই তাদেরকে এই ব্যাপারে পরামর্শ দিন। যাদের জমিতে বিপিএস অথবা বাদামি গাছ স্প্রিং বা কারেন্ট পোকা লাগার সম্ভাবনা আছে তারা জমি দ্রুত পরিদর্শন করুন এবং পরীক্ষার মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব আপনারা শুনছেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। অনুষ্ঠানের শেষ প্রান্ত থেকে আমরা আপনাদেরকে বিদায়ের আগে জানিয়ে দিতে চাই যে আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ফখরুল ইসলাম রনি এবং প্রযোজনা করলেন মনির হোসেন কামাল। আগামী রোববার আবারও আপনাদের সাথে কথা হবে আমাদের এই আলোচনা পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষি ও কৃষকদের সফলতা কামনা করে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি।